আমরা যা কিছু পড়ছি, যা কিছু দেখছি, আমাদের মনকে আকর্ষণ করছে যে সমস্ত কিছু, তা কি ওই অন্য কেউ পরিচালিত করছে? আমাদের ভাবনা কোন খাতে বইবে তার জন্য কি কেউ বায়নারি সেট করে দিচ্ছে? যুদ্ধ থেকে বিশ্ব বাণিজ্য সবই কি পরিচালিত হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা? আর সেই শক্তির বিপরীতে গেলেই কি পতন বা মৃত্যু অবধারিত? ভারতের প্রতিবেশী দেশগুলোতে একের পর এক সরকার পতন, এ কি নিছক ওই আমজনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনের ফলাফল? কারা রয়েছে এই অদৃশ্য শক্তির পেছনে? কে সেই অদৃশ্য নেতা? ভারতকেও কি একইভাবে চাপে ফেলার চেষ্টা চলছে? নেপথ্যে কি ওই পশ্চিমী আগ্রাসন, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। কার দখলে থাকবে বিশ্ব? কে নিয়ন্ত্রণ করবে বিশ্বের অর্থনীতি? কার দ্বারা পরিচালিত হবে বিশ্বের ছোট মাঝারি দেশগুলো? এর জন্য লড়াই চলছে দীর্ঘ সময় ধরে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ওই কোল্ড ওয়ার সবই তার প্রতিফলন। বর্তমানেও আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক অদ্ভুত খেলা চলছে, যে খেলায় জড়িয়ে রয়েছে এই ভারতও। কারণ গ্লোবাল শক্তি হিসেবে ভারতের উত্থানকে আজ আর অস্বীকার করতে পারছে না ওই পশ্চিমা দেশগুলো। আর সে কারণেই ভারতকে ফের একবার বাগে আনার চেষ্টা চলছে। সম্প্রতি আমেরিকার একের পর এক সিদ্ধান্তে তা যেন একেবারে পরিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরেই আমেরিকা ফার্স্ট নীতিতে সবথেকে বেশি যে দেশটির প্রতি চাপ সৃষ্টি করেছে তা যে ভারত, সেটা গোটা বিশ্বের কাছেই পরিষ্কার। প্রশ্ন হচ্ছে, কেন? এই চাপের নেপথ্যে কি নিছক ওই বাণিজ্য বা ওই ভূ রাজনৈতিক স্বার্থ, নাকি এর শেকড় লুকিয়ে রয়েছে আরো অনেক গভীরে? প্রশ্ন উঠছে এটাও যে কোনো দেশ যদি আমেরিকার বশ্যতা স্বীকার না করে, তবে সেই দেশের বিরুদ্ধে গোপনে কিংবা প্রকাশ্যে এক রেজিম চেঞ্জ কৌশল প্রয়োগ করা হয়। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই রেজিম চেঞ্জ মানে কি। রেজিম চেঞ্জ মানে একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার প্রতিস্থাপন। তবে পরিবর্তনটি পুরোপুরি না হয়ে আংশিকও হতে পারে। আরও খোলামেলাভাবে বলা যায় যে বাইরের কোনো শক্তিধর নেতৃত্বের ইচ্ছার অনুকূলে কোনো দেশের নেতৃত্ব বদল কিংবা সরকার পরিবর্তন, অর্থাৎ রেজিম চেঞ্জের বাংলা প্রতিশব্দ হতে পারে সরকার বদল। সাম্প্রতিককালে এই রেজিম চেঞ্জ কি হয়েছে ওই শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালেও? ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক অস্থিরতা, সরকার পতন এবং রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি খতিয়ে দেখলে একটা জিনিস সহজেই চোখে পড়ে, আর তা হলো ওই আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ। একটু মনে করে দেখুন, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার আগে দীর্ঘ 2 দশক মার্কিন দখলদারির ইতিহাস কি বলছে? পাকিস্তানে নির্বাচনের আগে কিংবা পরে ওই আমেরিকার রাজনৈতিক গুটি সাজানো ঠিক কি বার্তা দিচ্ছে? বাংলাদেশে গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের বিতর্কে ঢুকে পড়ার নেপথ্যে কার বা কাদের ছায়া? সবটাই কেমন যেন একই ছকে বাঁধা খেলা, আর এই ছকে কোনোভাবেই পা গলাচ্ছে না ভারত। সে কারণেই কি ভারতের চারপাশের ভূ রাজনীতিকে জটিল আর অস্থির করে তোলার চেষ্টা চালানো হচ্ছে? দেখুন, এই আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ ইতিহাস সাক্ষী আছে যে আমেরিকার এই নীতি নতুন নয়। সেই ইন্দিরা গান্ধীর সময়কালেও ভারতের ওপর চাপ সৃষ্টির একাধিক প্রচেষ্টা চালিয়েছিল ওয়াশিংটন। 1971 সালে পূর্ব পাকিস্তানে স্বাধীনতার আন্দোলন জোরদার হয়। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পাকিস্তানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে আপত্তি জানায়, যার ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক হিংসা শুরু হয় এবং প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়।
সেই সময় গোটা বিশ্ব যখন ভারতের পাশে, তখন আমেরিকা প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন জানায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সপ্তম নৌবহর পাঠান বঙ্গোপসাগরে ওই পাকিস্তানকে সমর্থনের জন্য। আসলে তৎকালীন নিক্সন কিসিঞ্জার যুগে ভারতের সোভিয়েত ঘনিষ্ঠতার কারণে আমেরিকা আরও আক্রমণাত্মক অবস্থান নেয় ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে। কিন্তু সে সময় ইন্দিরা গান্ধী সেই চাপের কাছে নত না হয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারকে সাফ জানিয়েছিলেন, আমেরিকা যদি পাকিস্তানকে থামাতে না পারে তাহলে ভারত নিজেই ব্যবস্থা নেবে। তিনি সেনা প্রধান শ্যাম মানেকশাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। এরপর কি হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন। 1971-এ পাকিস্তান ভারতের ওপর বিমান হামলা চালালে ভারতও পাল্টা যুদ্ধ ঘোষণা করে। মাত্র 13 দিনের মধ্যেই ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানে জয়লাভ করে, আর 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অর্থাৎ ভারতের ইতিহাসে বারবার এমন মুহূর্ত এসেছে যখন আমেরিকা চেয়েছে ভারতকে দমিয়ে ফেলতে, আর ভারত সেই চাপকে নস্যাৎ করেছে। এখন যদি আমরা বর্তমান প্রেক্ষাপট দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি একদিকে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখতে চাইছেন, বিশেষত চীনের উত্থান রুখতে ভারতকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আবার অন্যদিকে বাণিজ্যিক স্বার্থে ভারতকে শুল্ক নীতি, ভিসা নীতি এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এক প্রকার কোণঠাসা করতে চাইছেন। আসলে ভারত যে তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে খাপ খাওয়াবে না তা ট্রাম্প ভালোভাবেই জানে, আর সে কারণেই কি এবার অন্য পথে হাঁটা শুরু করেছে আমেরিকা। ভাবছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে ঘি তুলবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে উস্কে দেওয়া বা অ্যান্টি মোদি ক্যাম্পেইনকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়া কি সেরকমই একটি পন্থা? তবে এই পন্থার লক্ষ্য কি শুধুই ওই বর্তমান সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত করা, নাকি গোটা ভারতীয় গণতন্ত্রকেই বিভক্ত করে দেওয়া? আমেরিকার কংগ্রেসম্যান রো খান্না জানিয়েছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ভারত আমেরিকার 30 বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তিনি আরও দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেননি, সেই কারণে ভারতের ওপর ট্রাম্প বিরক্ত। সত্যি কি শুধুমাত্র এটাই কারণ, নাকি এর পেছনে রয়েছে ভারতের উত্থানকে থামানোর প্রচেষ্টাও? যেভাবে গত কয়েক বছরে ভারত বিশ্বের দরবারে নিজের অবস্থান প্রমাণ করে দিয়েছে, তার ফলেই কি মার্কিন মুলুকের চক্ষুশূল এখন ওই মোদী সরকার? না কোনো গদি মিডিয়া নয় বা মোদির স্তুতিও নয়, কারণ মোদী সরকারের এক নয় একাধিক নেগেটিভিটি রয়েছে, জানিয়ে মোদী সরকারের সমালোচনা করা যেতেই পারে। সে বিষয় না হয় পরে বলছি, কিন্তু তার আগে একটা বিষয় ভেবে দেখুন। 2004 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের অবস্থান, আর 2014 থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের অবস্থান। কখনো ভেবেছিলেন ভারতও কাউকে কিছু না জানিয়ে অন্য দেশে ঢুকে রাতের অন্ধকারে হামলা চালাতে পারে? 2013 সালে যখন পাকিস্তানে ঢুকে লাদেনকে নিকেশ করেছিল আমেরিকা, তখন ভারতের শরীরে 2008 সালের জঙ্গি হামলার ক্ষত শুকোয়নি। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন, আমেরিকা পারলে ভারত কেন পারছে না? ভারত যে পারে তা বোধহয় ভাবতেই ভুলে গিয়েছিল এই 140 কোটির দেশ। সেই ভাবনা ভুল প্রমাণিত করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের এই অবস্থান কি তবে মেনে নিতে পারছে না? নিজেকে বিশ্বের সর্বশক্তিমান বা দাদা ভেবে নেওয়া আমেরিকা, যে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিগণিত হতো, সেই ট্রাম্প কখনো ভাবেনি যে তিনি জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী মোদির থেকে পিছিয়ে যাবেন। চলতি বছরের মানে এই 2025 সালের জুলাই মাসেই
ডেমোক্রেটিক লিডার্স অ্যাপ্রুভাল রেটিং শীর্ষক একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে মার্কিন ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট। তাদের তৈরি জনপ্রিয়তম বিশ্ব নেতাদের তালিকায় ১ নম্বরে নাম রয়েছে প্রধানমন্ত্রী মোদির, আর সেই তালিকায় ৮ম স্থানে জায়গা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৫০% আমেরিকাবাসী তাদের প্রেসিডেন্টকে নিয়ে একেবারেই খুশি নন বলে সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মোদির এই জনপ্রিয়তাও কি তবে মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প? তাই যে কোনো প্রকারে মোদির পতন কি এখন ওই ট্রাম্পের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে? শুল্ক, ভিসা সহ একাধিক দিক থেকে চাপ তৈরির পাশাপাশি কি তবে এবার মোদির পতনের জন্য ফান্ডিংও করতে পারে আমেরিকা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ উঠেছে। পিএম কেয়ার ফান্ড থেকে রাফাল চুক্তি, আবার নয়া কৃষি আইন প্রশ্নের মুখে ফেলেছে মোদির সরকারকে। এনআরসি এবং সিএ এর মাধ্যমে ধর্মীয় বৈষম্য তৈরি করারও অভিযোগ উঠেছে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এমনকি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এক নয়াতন্ত্রেরও অভিযোগ করা হয়েছে বারবার। কিন্তু এক্ষেত্রেও খেয়াল করে দেখুন, একাধিক ইস্যুতে দেশের অভ্যন্তরে মোদি বিরোধিতা তৈরি হলেও তা নিয়ে খুব একটা রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি বিরোধীরা। রাফাল চুক্তি নিয়ে বিরোধীদের অভিযোগের পর সুপ্রিম কোর্ট তা সম্পূর্ণ খারিজ করেছে। কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন গড়ে উঠলেও বিভিন্ন কৃষক সংগঠনের সমন্বয়ের অভাবে তা দানা বাঁধেনি। 2004 থেকে 2014 কংগ্রেস আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এলেও বিরোধী আসনে বসে মোদি সরকারের দিকে দুর্নীতির প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ওই রাহুল গান্ধীরা। কোনো ইস্যুতেই জনমত গঠনে সফল হয়নি কংগ্রেস। কিন্তু বর্তমান সময় যেভাবে কংগ্রেস তার কর্মকাণ্ড চালাচ্ছে এবং যে সমস্ত হাইড্রোজেন বোমা ফাটানোর হুঁশিয়ারি দিচ্ছে, তাতেই ডাল মে কুছ কালা হ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে দেশের স্বার্থ নাকি দলের স্বার্থ কোনটা আগে তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সে কারণে দেশেরই কোনো দলকে অদৃশ্য বহিরাগত শক্তি তাদের হাতিয়ার করবে না তো, এই প্রশ্ন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে পরে আসছি, তার আগে আরও একটি বিষয় বলা প্রয়োজন রয়েছে। তা হলো বিশ্বের দরবারে বর্তমানে ভারতের অবস্থান প্রসঙ্গ। অর্থনৈতিক দিক থেকে নানা টানাপোড়েন সত্ত্বেও বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে 4 নম্বরে উঠে এসেছে ভারত। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও বৈদেশিক নীতিতেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ভারত। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পর ভারত ধীরে ধীরে বিশ্বের অর্থনীতির সঙ্গে সংযুক্ত হতে শুরু করে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব ছিল সীমিত। অনেক ক্ষেত্রে শক্তিশালী দেশগুলোর প্রভাবের কাছে ভারতকে নতি স্বীকার করতে হয়েছে। কিন্তু বর্তমান ভারত আন্তর্জাতিক কূটনীতিতে একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে, যা ভারতের আন্তর্জাতিক প্রভাবকে বৃদ্ধি করেছে। G20, ব্রিক্স, এসসিও, বিমস্টেক এবং অন্যান্য বহু আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ভারত। বিশেষ করে 2023 সালে ভারতের G20 সভাপতিত্বের সময় বসুধৈব কুটুম্বকম থিমের মাধ্যমে বিশ্বকে একত্রিত করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই পদক্ষেপ ভারতের নেতৃত্বের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা বৃদ্ধি করেছে। ভারত এখন দক্ষিণ এশিয়ার শক্তিশালী সামরিক শক্তি। আইটেকের মতন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন দেশকে সহায়তা প্রদান করছে। তাছাড়া আজকের ভারত বিশ্বের অন্যতম প্রধান আইটি হাব। একটা প্রচলিত টার্ম আছে, হাইব্রিড ওয়্যারফেয়ার। এই হাইব্রিড ওয়্যারফেয়ার মানে কারো বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নয়, বরং প্রোপাগান্ডা, সামরিক অভিযান, সাইবার আক্রমণ এবং অর্থনৈতিক চাপ সব কিছু মিলিয়ে একটা দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করে দেওয়া।
একটি অস্পষ্ট এবং বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে দেওয়া সেই দেশের অভ্যন্তরে যেখানে আক্রমণকারীকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়বে। সেই অদৃশ্য শক্তি কি সেই লক্ষ্যেই এগোচ্ছে না এখন? সাম্প্রতিককালে ট্রাম্পের পদক্ষেপগুলো একটু ভেবে দেখুন। অঙ্কটা 2-2 4-এর মতোই অনেকটা। তাছাড়া ইতিহাস বলছে দক্ষিণ আমেরিকা, ভেনেজুয়েলা হোক কিংবা ওই মধ্যপ্রাচ্যে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, যেখানে মার্কিন স্বার্থের বিরুদ্ধে গেছে কোনো সরকার, সেখানে সেই সরকারকেই ক্ষমতাচ্যুত করার জন্য নানা চাল খেলা হয়েছে। ভারতের বিরুদ্ধেও কি এবার সেই একই নীতি কার্যকর হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় সুপরিকল্পিতভাবে ভারতীয় যুব সমাজকে বিভ্রান্ত করা, বিভক্ত করা, বিদেশি মিডিয়ার ক্রমাগত নেতিবাচক প্রচার সবই কি সেই পরিকল্পনার অংশ? যেমন বাংলাদেশের কথাই ধরুন। বাংলাদেশের প্রেক্ষাপটে কি মার্কিন প্রভাব অস্বীকার করতে পারবেন? মার্কিন নীতি বরাবরই দ্বিমুখী। একদিকে তারা গণতন্ত্রের পক্ষপাতী হওয়ার দাবি করে, আবার অন্যদিকে যাকে দরকার তারই পাশে দাঁড়ায়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে আমেরিকার আগ্রহ কি ভারতের চাপ বাড়ানোর ইঙ্গিত? আবার যদি নেপাল বা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি, তাহলেও সেই একই তত্ত্ব যেন প্রাসঙ্গিক হয়ে উঠছে। নেপালের রাজনৈতিক অস্থিরতা, সাংবিধানিক সংকট, চীনের ক্রমবর্ধমান প্রভাব, এসব মোকাবেলায় আমেরিকার কোনো হাত নেই। এ কথা কি জোর দিয়ে বলা যায়? পাকিস্তানের ক্ষেত্রে তো একদমই বিষয়টা ক্লিয়ার। পাক সন্ত্রাসবাদে প্রত্যক্ষ সমর্থন না দিলেও পাকিস্তানকে নানা সময়ে সহায়তা দিয়ে আমেরিকা আসলে ভারতের বিরুদ্ধে এক ধরনের ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করেছে। এখানে ভারত যদি চীনের বিরুদ্ধে মার্কিন নীতিকে সমর্থন করে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকার জন্য সম্পূর্ণ উন্মুক্ত বাজারে পরিণত হয়, তাহলে কি ছবিটা এরকম থাকবে? ভারত সেই পথে এখনো অবধি হাঁটেনি। যেহেতু ভারত বহুমাত্রিক কূটনীতি বজায় রেখে সব ক্ষেত্রেই নিজের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, তাই কি পশ্চিমা দেশগুলোর কাছে এত অস্বস্তির কারণ হয়ে উঠছে ভারত? সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে টার্গেটেড প্রোপাগান্ডা কিভাবে ওই তরুণ প্রজন্মকে প্রভাবিত করছে। অনেক ক্ষেত্রেই এগুলো বাইরের দেশ থেকে পরিচালিত হচ্ছে। উদ্দেশ্য একটাই, ওই হাইব্রিড ওয়ার, ছলে বলে কৌশলে নিজের বশ্যতা স্বীকার করানো, নিজেদের আগ্রাসন নীতিকে সচল রাখা, আন্তর্জাতিক স্তরে ক্ষমতার শীর্ষে ওঠা। ডিজিটাল কোল্ড ওয়ারের বাস্তব রূপ এখন এটাই। সব মিলিয়ে ছবিটা খুব স্পষ্ট। সরকার পতনের ইতিহাস, প্রতিবেশী দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা, সবই এক দীর্ঘ কৌশলের অংশ। যদিও এত কিছুর পরেও মাথা তুলে দাঁড়িয়ে আছে ভারত। এখন ভারতের জনতা জনার্দনই ঠিক করবেন আগামীর ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নাকি ভবিষ্যৎ অন্য খাতে বইবে। আজ এ পর্যন্তই। নমস্কার।